আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। ইসরায়েলকে বড় ধাক্কা দিল হামাস। ট্রাম্প নেতানিয়াহুকে ছাড়াই জিম্মিদের নিয়ে সরাসরি আলোচনার পর ঘোষিত হলো বড় গাজা চুক্তি। হামাস ও ইসলামী জিহাদের বৈঠক, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা। 50 বছর পর ইসরায়েলে যাচ্ছে সিরিয়ান দ্রুজ সম্প্রদায়ের প্রতিনিধি দল। কারা এরা? ইউক্রেনে রাশিয়ার জয়, যুদ্ধবিরতি নাকি কৌশল? পুতিনের শর্তে দিশেহারা জেলেনস্কি। পুতিনের ভয়ে রীতিমতো কাঁপুনি উঠে গেছে ইউরোপে। দেশে দেশে চলছে যুদ্ধের জোর প্রস্তুতি। জার্মানিতে বাড়ানো হচ্ছে শিয়া আর পরমাণু অস্ত্র চাচ্ছে পোল্যান্ড। ফিলিস্তিনি শিক্ষার্থীর মুক্তির দাবিতে নিউ ইয়র্কে মার্কিন ইহুদিদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি। সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ, কি নিয়ে আলোচনা? শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলকে বড় ধাক্কা দিল হামাস। ট্রাম্প নেতানিয়াহুকে ছাড়াই জিম্মিদের নিয়ে সরাসরি আলোচনার পর ঘোষিত হলো বড় গাজা চুক্তি। হামাস মার্কিন নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে, যিনি 7 অক্টোবর আটক হয়েছিলেন। সেই সাথে 4 জন নিহত মার্কিন দ্বৈত নাগরিক জিম্মির মরদেহ ফেরত দেবে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, গোষ্ঠীটি একটি বৃহত্তর চুক্তি আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে, কিন্তু ইসরায়েলকে তার দায়িত্ব পূরণের দাবি জানিয়েছে। ইসরায়েল কোনো প্রতিনিধি ছাড়াই হামাস ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নিয়ে আলোচনার ফলস্বরূপ এই ডিল হচ্ছে বলে জানা যাচ্ছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ফিলিস্তিনি সংগঠন হামাস ঘোষণা করেছে তারা এক ইসরায়েলি আমেরিকান বন্দীকে মুক্তি দিতে এবং আরও 4 জন দ্বৈত নাগরিকের দেহাবশেষ ফেরত দিতে প্রস্তুত। হামাস ও যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে গাজায় যুদ্ধবিরতি আলোচনা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শুক্রবার এই প্রস্তাব আসলো। হামাস এক বিবৃতিতে জানায়, আমাদের নেতৃত্বের একটি প্রতিনিধি দল মধ্যস্থতাকারীদের কাছ থেকে আলোচনার নতুন প্রস্তাব গ্রহণ করেছে। সংগঠনটি আরও জানায়, তারা ইসরায়েলি সেনা ইদান আলেকজান্ডারকে মুক্তি দিতে রাজি হয়েছে। তিনি আমেরিকারও নাগরিক। পাশাপাশি 4 জন দ্বৈত নাগরিকের দেহাবশেষ ফেরতের বিষয়ে সম্মতি জানিয়েছে। আল জাজিরা উল্লেখ করেছে, হামাসের নতুন প্রস্তাবের বিষয়ে ইসরায়েলের প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে সবার দৃষ্টি আলোচনার দিকে। এর আগে 6 সপ্তাহের যুদ্ধবিরতির সময় হামাস 33 জন বন্দীকে মুক্তি দেয়, যার মধ্যে 8 জন নিহত ছিলেন। বিনিময়ে ইসরায়েল প্রায় 1800 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়। হামাস ও ইসলামী জিহাদের বৈঠক, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের নেতৃবৃন্দ কাতারের রাজধানী দোহায় বৈঠক করেছেন। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের সূরা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ দরবেশ এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালা নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 2 প্রতিরোধ সংগঠনের নেতারা ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজাবাসীর সাহসী অবস্থান এবং আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন। তারা ইসরায়েলের আগ্রাসনে শহীদ যোদ্ধা ও সাধারণ ফিলিস্তিনিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বৈঠকে গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের বর্তমান অবস্থা এবং দখলদার বাহিনীর হাতে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতারা গত 2 দিন ধরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন। এছাড়া জর্ডান নদীর পশ্চিম তীরের ইসরায়েলি বাহিনীর চলমান সহিংসতা এবং ফিলিস্তিনি জনগণের উপর চালানো নৃশংসতার কঠোর নিন্দা জানান। হামাস ও ইসলামী জিহাদের নেতারা ফিলিস্তিনের জনগণের ন্যায়সঙ্গত অধিকার রক্ষার প্রতিরোধ আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠক শেষে 2 সংগঠনের নেতারা বলেন, ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়া হবে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে। দীর্ঘ 50 বছর পর ইসরায়েলে যাচ্ছে সিরিয়ার দ্রুজ ধর্মীয় গোষ্ঠীর একটি প্রতিনিধি দল। তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের দ্রুজ সম্প্রদায়ের প্রধান। যদিও দামেস্কে ইসরায়েলি বিমান হামলার ফলে 2 দেশের সীমান্তে উত্তেজনা বেড়েছে। এই অবস্থার মধ্যে সিরিয়ান দ্রুজরা ইসরায়েলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
দ্রুজ সম্প্রদায় হলো একটি আরব সংখ্যালঘু যারা ইসলামী রীতিনীতি অনুযায়ী ধর্ম পালন করেন। এই সম্প্রদায়ের লোকজন বিশেষ করে লেবানন, সিরিয়া, ইসরায়েল এবং ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমিতে বসবাস করে। এসব অঞ্চলে দ্রুজ সম্প্রদায় একটি স্বতন্ত্র কাঠামো গড়ে তুলেছে। ইসরায়েলি দ্রুজ সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ মোয়াফাক তারিফ বলেন, গত 50 বছরের মধ্যে এই প্রথম 100 সিরিয়ান দ্রুজ ইসরায়েলে যাচ্ছেন। 1973 সালে ইয়ম কিপুর যুদ্ধের পর সিরিয়ান দ্রুজ সম্প্রদায় এবার ইসরায়েলে যাচ্ছে। ইয়ম কিপুর যুদ্ধ হয়েছিল ইসরায়েলের সিরিয়া ও মিশরের মধ্যে। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ইসরায়েলের উত্তরাঞ্চলে জুলিসে অবস্থিত তার নিজ বাড়িতে দ্রুজদের সঙ্গে মিলিত হবেন। এজন্য শুক্রবারকে তারা একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন, কারণ বহু বছর ধরে এই ধরনের উৎসব থেকে তারা বঞ্চিত ছিল। সিরিয়া থেকে দ্রুজ সম্প্রদায়ের যে 100 জন ধর্মীয় নেতা যাচ্ছেন তারা সিরিয়ার হারমোনের দ্রুজ গ্রামে বসবাস করেন। ইসরায়েল সফরে তারা তিবেরিয়াসের পশ্চিমে লোয়ার গ্যালিলিতে অবস্থিত সুয়াইব নবীর সমাধিস্থল পরিদর্শন করবেন। সিরিয়ান দ্রুজদের এসব অঞ্চল পরিদর্শনের কথা থাকলেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ইসরায়েল দেখানোর চেষ্টা করেছে যে সিরিয়ান দ্রুজদের প্রতি তাদের সমর্থন রয়েছে, যদিও সিরিয়ার ইসলামপন্থী নতুন সরকারের প্রতি তাদের সন্দেহ দিন দিন বাড়ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই সপ্তাহে বলেছিলেন, সিরিয়ার দ্রুজদের ইসরায়েলে প্রবেশে অনুমতি দেওয়া হবে, তাদের জন্য সীমিতভাবে সীমান্ত খুলে দেওয়া হবে, যা সিরিয়ার গৃহযুদ্ধের পর এই প্রথম ইসরায়েলের পক্ষ থেকে সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তাও পাঠানো হয়েছে। ইউক্রেনে রাশিয়ার জয়, যুদ্ধবিরতি নাকি কৌশল, পুতিনের শর্তে দিশেহারা জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন মোড়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 33 দিনের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। এই সিদ্ধান্তের খবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হতবাক, কারণ পুতিনের দেওয়া শর্ত মানে পরাজয় মেনে নেওয়ার শামিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করার পরেই জেলেনস্কি কৌশল বদলান। ট্রাম্পের চাপের মুখে থাকা ইউক্রেনীয় প্রেসিডেন্ট যখন পুতিনের দিকে চেয়েছিলেন তখনই রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দেয়। পুতিনের শর্তে জেলেনস্কির মাথায় হাত। রাশিয়ার দাবি, ইউক্রেন কখনোই ন্যাটোর সদস্য হতে পারবে না, সেখানে বিদেশি সেনা মোতায়েন করা যাবে না এবং ক্রিমিয়া সহ দখলকৃত 4টি অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে হবে। এই শর্ত মেনে নেওয়া মানে ইউক্রেনের পরাজয় স্বীকার করা, যা জেলেনস্কির পক্ষে সম্ভব নয়। তাই তিনি পুতিনের প্রস্তাবকে ছলনা বলে আখ্যা দিয়েছেন। বিশ্লেষকদের মতে, পুতিন ও ট্রাম্প যুদ্ধবিরতির নামে সময় ক্ষেপণ করছেন কিনা সেটাই এখন প্রশ্ন, কারণ ইউক্রেনের খনিজ সম্পদ নিয়ে দুই পক্ষেরই আগ্রহ স্পষ্ট। এদিকে ট্রাম্প ও পুতিনের সিদ্ধান্তকে আশার আলো বলে মন্তব্য করেছেন এবং সরাসরি বৈঠকের আগ্রহ প্রকাশ করেছেন। যখন বিশ্ব নেতারা পুতিনের ঘোষণায় যুদ্ধবিরতির আশায় বুক বাঁধছেন, তখন রুশ প্রেসিডেন্ট নিজ সৈন্যদের দ্রুত ও কার্যকর বিজয়ের জন্য প্রস্তুতি জোরদার করতে বলেছেন। তিনি ফ্রন্ট লাইনে গিয়ে সেনাদের উজ্জীবিত করেছেন, যা যুদ্ধ শেষ করার ইঙ্গিতের চেয়ে আরো বড় সংঘাতের ইঙ্গিত বহন করে। তাহলে কি পুতিন সত্যি যুদ্ধবিরতি চান, নাকি এটি একটি বড় কৌশলের অংশ? পশ্চিমা বিশ্ব এখনো পুতিনের প্রকৃত উদ্দেশ্য বোঝার চেষ্টা করছে, কিন্তু রহস্যময় এই নেতা তার পরিকল্পনা উন্মুক্ত করেনি। পুতিনের ভয়ে রীতিমতো কাঁপুনি উঠে গেছে ইউরোপে। দেশে দেশে চলছে যুদ্ধের জোর প্রস্তুতি। জার্মানিতে বাড়ানো হচ্ছে শিয়া আর পরমাণু অস্ত্র চাচ্ছে পোল্যান্ড। রাশিয়ার ভয়ে ইউরোপের দেশে দেশে চলছে যুদ্ধের প্রস্তুতি। সার্বভৌমত্ব রক্ষায় ইতোমধ্যেই প্রতিরক্ষা জোরদারে তৎপর হয়ে উঠেছে বেশ কয়েকটি দেশ। কেউ ঝুঁকছে অস্ত্র উৎপাদনে, কেউ আবার সামরিক প্রশিক্ষণে ঠেলছে দেশের সব নাগরিককে, বিশেষ করে জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম। সাবেক সোভিয়েত ইউনিয়নের ভয় জেঁকে বসেছে দেশগুলোতে। পরমাণু শক্তিধর রাশিয়ার ভয়ে রীতিমতো কাঁপুনি উঠে গেছে দেশগুলোর সরকার যন্ত্রে। গত সপ্তাহে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে ব্যাপক পরিসরে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনার বিস্তারিত তথ্য আগামী কয়েক মাসের মধ্যে প্রকাশ করা হবে বলেও পার্লামেন্টে জানিয়েছেন তিনি। আকার বাড়াচ্ছেন পুলিশ সেনাবাহিনীও। ইউক্রেনের সেনাবাহিনীর 8 লাখ সেনা আছে, রাশিয়ার আছে 13 লাখ। তুলনামূলকভাবে পোল্যান্ডের বর্তমান সেনা সংখ্যা 2 লাখ। এই সংখ্যাকে 5 লাখে উন্নীত করার পরিকল্পনাও করছেন তিনি। রণপ্রস্তুতি শুরু হয়েছে বেলজিয়ামেও। সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল শিক্ষার্থীদের প্রস্তুত করার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানাচ্ছে দেশটির সরকার। রাশিয়ার যে কোনো আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের কাছে আবারও পারমাণবিক অস্ত্র চাচ্ছে পোল্যান্ড। বৃহস্পতিবার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুডা
এই আহ্বান জানিয়েছেন। তার মতে এটি রাশিয়ার বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে কাজ করবে, পাশাপাশি দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হবে। ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে তীব্র বিক্ষোভের সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর মুক্তির দাবিতে ইহুদি সংগঠন জিউস ভয়েস ফর পিস এর নেতৃত্বে বিক্ষোভকারী ট্রাম্প টাওয়ার দখল করে নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠে যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন এবং অন্তত 100 জন বিক্ষোভকারীকে আটক করা হয়। গত বছর যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়া ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠন ছিলেন মাহমুদ খলিল, যিনি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বেড়ে উঠেছেন। শনিবার তাকে গ্রেফতার করা হলে 10 মাস পর আবারও উত্তাল হয়ে ওঠে নিউ ইয়র্ক। বৃহস্পতিবার সকাল থেকে শত শত বিক্ষোভকারী ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হতে থাকেন। দুপুরের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন কিছু বিক্ষোভকারী ট্রাম্প টাওয়ারের ভেতরে প্রবেশের চেষ্টা করে। মাহমুদ খলিলের গ্রেফতারের তীব্র প্রতিবাদ জানিয়ে তার আইনজীবী একে অযৌক্তিক ও বেআইনি বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, মাহমুদের গ্রিন কার্ড প্রত্যাহার এবং তাকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ ভিত্তিহীন এবং অস্পষ্ট। তিনি একজন বৈধ মার্কিন বাসিন্দা, এটি প্রতিশোধমূলক পদক্ষেপ ছাড়া কিছু নয়। এদিকে মাহমুদের গ্রেফতারের পর যুক্তরাষ্ট্র সরকার তাকে দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে। তবে আন্দোলনকারীরা জানিয়েছে, গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতার নামে এই ধরনের পদক্ষেপ মেনে নেওয়া হবে না এবং তারা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ফোন আলাপ হয়েছে। এই সময় দুই নেতা ওপেক প্লাস প্রতিশ্রুতি মেনে চলার বিষয়ে একমত এবং ইউক্রেন সংকটের সমাধান খোঁজার বিষয়ে আলোচনা করেন। রাতে রুশ প্রেসিডেন্ট এবং সৌদি যুবরাজের মধ্যে কথোপকথন হয় বলে বার্তা সংস্থা জানিয়েছে। ফোন আলাপের পর এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, দুই নেতা ওপেক প্লাস চুক্তির অধীনে নিজেদের বাধ্যবাধকতা পূরণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ফেব্রুয়ারিতে রুশ এবং মার্কিন কূটনীতিকদের মধ্যে বৈঠক। সৌদি আরবের মধ্যস্থতার জন্য ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানান পুতিন। শুক্রবার সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, যুবরাজ সংলাপ সহজ করতে এবং ইউক্রেনের সংকটের রাজনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট পুতিন গঠনমূলক প্রচেষ্টার জন্য যুবরাজকে ধন্যবাদ এবং তার কৃতজ্ঞতা পুনর্ব্যক্ত করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপায়গুলো পর্যালোচনা করেছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েলকে বড় ধাক্কা দিল হামাস। ট্রাম্প নেতানিয়াহুকে ছাড়াই জিম্মিদের নিয়ে সরাসরি আলোচনার পর ঘোষিত হলো বড় গাজা চুক্তি। হামাস ও ইসলামী জিহাদের বৈঠক, গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা। 50 বছর পর ইসরায়েলে যাচ্ছে সিরিয়ান দ্রুজ সম্প্রদায়ের প্রতিনিধি দল, কারা এরা? ইউক্রেনে রাশিয়ার জয়, যুদ্ধবিরতি নাকি কৌশল? পুতিনের শর্তে দিশেহারা জেলেনস্কি। পুতিনের ভয়ে রীতিমতো কাঁপুনি উঠে গেছে ইউরোপে। দেশে দেশে চলছে যুদ্ধের জোর প্রস্তুতি। জার্মানিতে বাড়ানো হচ্ছে শিয়া আর পরমাণু অস্ত্র চাচ্ছে পোল্যান্ড। ফিলিস্তিনি শিক্ষার্থীর মুক্তির দাবিতে নিউ ইয়র্কে মার্কিন ইহুদিদের বিক্ষোভ, উত্তপ্ত পরিস্থিতি। সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোন আলাপ, কি নিয়ে আলোচনা? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।